প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। মানবতার শত্রুকে চিনে নেন। আমি গ্লোবাল মানবতার শত্রুর কথা বলছি। ঝান্ডা উড়িয়ে কিভাবে মানবাধিকার লঙ্ঘিত হয় একটি সংস্থাকে না দেখলে আপনারা বুঝবেন না। এ ধরনের সংস্থা থেকে আমাদের নিঃসন্দেহে সাবধানে থাকতে হবে আগামী দিনে। আমি বলছি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কথা। আমি বিশেষ করে বলছি ভলকার তুর্কের কথা। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন প্রধান ভলকার তুর্ক, তিনি বাংলাদেশের পেছনে ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিলেন একথা তিনি তার সাক্ষাৎকারে সম্প্রতি প্রকাশ করে দিয়েছেন। যে কোনোভাবে তিনি প্রকাশ করেছেন। গত বুধবার বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে হার্ট টক অনুষ্ঠানে, যে অনুষ্ঠানটি আমার খুব প্রিয়। গ্লোবাল যে কটি অনুষ্ঠান দেখা হয় তার মধ্যে এই অনুষ্ঠানটি মাঝে মাঝে দেখা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। তিনি এই অনুষ্ঠানে তার ভূমিকার কথা ফাঁস করে দিয়েছেন। বাংলাদেশে জুলাই আগস্ট ছাত্র আন্দোলনে দমন পীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করার পর দেশটিতে পরিবর্তন হয়, এই বক্তব্য দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। বিবিসির হট টক অনুষ্ঠানে একথা বলেন তিনি। সেই আন্দোলনে আওয়ামী লীগ শাসনের পতনের পেছনে আন্তর্জাতিক চাপ থাকা না থাকার প্রশ্নে নানা আলোচনা ইতিমধ্যে রয়েছে আমাদের রাজনীতিতে। তবে এই প্রথম খোদ ভলকার তুর্কের কাছ থেকে এমন বক্তব্য এলো যে জাতিসংঘ সতর্ক করেছিল সেনাবাহিনীর দমন পীড়নে যোগ দিলে তাদের শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণ বন্ধ হয়ে যেতে পারে। বিবিসির হার্ট টক অনুষ্ঠানে গাজা, সুদান, ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতি তুলে ধরে সঞ্চালক স্টিফেন স্যাকার ভলকার তুর্কের কাছে প্রশ্ন করেছিলেন, আন্তর্জাতিক আইন ও মূল্যবোধ মেনে এসব পরিস্থিতি সমাধানে জাতিসংঘকে ক্ষমতাহীন মনে হচ্ছে। অর্থাৎ জাতিসংঘকে একটা মেরুদণ্ডহীন প্রতিষ্ঠান হিসেবে প্রশ্নটি করেছিলেন। এর জবাবে বাংলাদেশের প্রসঙ্গ আনেন মিস্টার তুর্ক। ভলকার তুর্ক বলেন, আপনাকে আমি একটা উদাহরণ দিচ্ছি যেখানে এটি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছিল। আমি গত বছরের বাংলাদেশের উদাহরণ দিচ্ছি। আপনি জানেন জুলাই আগস্টে সেখানে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয়। বাংলাদেশে তখন শেখ হাসিনার সরকার আমলে ছাত্রদের আন্দোলন দমনে ব্যাপক নিপীড়ন চলছিল উল্লেখ করে মিস্টার তুর্ক বলেন, আমরা কি করতে পারি এবং আমরা ওই পরিস্থিতি কিভাবে আলোকপাত করি সেটি নিয়ে তাদের বড় প্রত্যাশা ছিল। আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি, যদি তারা এতে জড়িত হয় তার অর্থ দাঁড়াবে তারা হয়তো শান্তিরক্ষী পাঠানোর দেশ থাকতে পারবে না। ফলশ্রুতিতে আমরা পরিবর্তন দেখলাম বলছিলেন মিস্টার তুর্ক। অর্থাৎ আমাদের যে জুলাই অগাস্টে বাংলাদেশের উপর দিয়ে যে একটা ষড়যন্ত্রের টর্নেডো বয়ে গেছে, এই যে মানবাধিকারের ঝান্ডা ওড়ানো পৃথিবীব্যাপী এই প্রতিষ্ঠানটি জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশন জড়িত ছিল সরাসরি। এর প্রধানের বক্তব্যে এটি সুস্পষ্ট হয়ে এসছে। কেন তারা যুক্ত ছিল, কেন তারা যুক্ত হয়েছিল, এর নিশ্চয়ই যোগসূত্র আছে। তারা বাংলাদেশে দীর্ঘদিন ধরে একটি শাখা কার্যালয় খুলতে চাইছিল, পেরে উঠছিল না। শেখ হাসিনা আমল, আওয়ামী লীগের আমলেও অনেকবার ইনিশিয়েটিভ নিয়েও তারা পেরে ওঠেনি। তখন তারা হয়তো ভেবেছিল যে সরকারটির পতন ঘটালে তারা একটি শাখা কার্যালয় করতে পারবে, যার ফলশ্রুতিতে 5 অগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটল দেশি বিদেশি ষড়যন্ত্রে। মাত্র 2 মাস পরে এই ভলকার তুর্ক বাংলাদেশে সফরে এলেন 29 অক্টোবর। 50 ঘন্টার সফর। সেই 50 ঘন্টার সফরে
তৎকালীন প্রধান উপদেষ্টা এখনো যিনি আছেন মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে সেনাবাহিনী এবং বিভিন্ন পক্ষের সাথে আলাপ আলোচনা করলেন, করে শাখা কার্যালয় খুলবার ব্যাপারে মোটামুটি একটা পাকাপোক্ত অবস্থান তৈরি করলেন। এবং দুই উপদেষ্টা তো রীতিমতো, দুই মহিলা উপদেষ্টা, নারী উপদেষ্টা ইয়াসমিন মোরশেদ এবং ফরিদা আক্তার, তারা একবার সাংবাদিকদের বললেন যে বাংলাদেশে যদি মানবাধিকার হাই কমিশন কার্যালয় হয় তাহলে এটি তো ভালোই হবে। তারা বুঝে না বুঝে বলে ফেললেন। আসলে বাংলাদেশে মানবাধিকার হাই কমিশন কার্যালয় যদি হয় তাহলে বাংলাদেশের জন্য আরও ভয়াবহ পরিণতি হবে। কিভাবে হবে? আমি বারবার এর আগে একাধিক ভিডিওতে বলেছি, আবারও বলছি। এই জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনের জন্ম আজ থেকে প্রায় 32 বছর আগে, 1993 সালে সম্ভবত, যদি ভুল না করি। এই 32 বছরে পৃথিবীর কটি দেশে কাজ করতে পেরেছে, তারা শাখা কার্যালয় খুলতে পেরেছে? এ যাবৎ 19টি দেশে তাদের শাখা কার্যালয় আছে। বাংলাদেশকে 20তম দেশ হিসেবে তারা ভেবে নিয়েছিল, তারই লক্ষ্যে তাদের তৎপরতা চলছিল। এমনকি একটি সরকারকে পতন করিয়ে হলেও তারা এখানে কাজ করবে। আর আপনি যদি দেখেন যে কোন দেশগুলোতে তাদের কার্যক্রম, পৃথিবীর কোনো উন্নত দেশে কোনো কার্যক্রম নেই, তাদের শাখা কার্যক্রম নেই, শাখা কার্যালয় নেই। আপনি দেশগুলোর তালিকা যদি দেখেন, আপনি আমাকে বুঝিয়ে বলা লাগবে না, আপনিই বুঝবেন যে কোথায় কোথায় কার্যালয়। ম্যাক্সিমাম আফ্রিকার দরিদ্র পীড়িত দেশ, উত্তর আমেরিকা, আমি তালিকাগুলো একটু বলি: বুরকিনা ফাসো, কম্বোডিয়া, চাঁদ, কলম্বিয়া, গুয়েতেমালা, গিনি, হন্ডুরাস, লাইবেরিয়া, মৌরিতানিয়া, মেক্সিকো, নাইজার, ফিলিস্তিন ও সিরিয়া। দেশগুলোর তালিকা দেখে একটু চোখ বন্ধ করে ভাবুন তো। ম্যাক্সিমাম আফ্রিকার দরিদ্র পীড়িত, দুর্ভিক্ষ পীড়িত দেশ। উত্তর আমেরিকার একটি দেশ আছে মেক্সিকো, এশিয়ার দুটি দেশ আছে ফিলিস্তিন, সিরিয়া। অর্থাৎ যে দেশগুলো উত্তর আমেরিকার দেশ কিংবা এশিয়ার দেশ যেগুলো আছে, কলম্বিয়া আছে, যেগুলোই আছে, এগুলো সবগুলো দুর্ভিক্ষ পীড়িত, দরিদ্র পীড়িত দেশ এবং রীতিমতো এগুলো ব্যর্থ দেশ। সেসব দেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয় আছে। এবং একই ধারাবাহিকতায় বাংলাদেশকেও তারা দীর্ঘদিন ধরে টার্গেট করছিল যে বাংলাদেশকেও একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে উপস্থাপন করতে হবে। তারই প্রেক্ষিতে তারা ঢাকা কার্যালয় খুলবার দীর্ঘদিন ধরে একটা খায়েশ রেখেছিল। কিন্তু নানা পক্ষের অবজেকশন, নানা পক্ষের বাধায় এখন পর্যন্ত তারা এই কার্যালয়টি খুলতে পারেনি। এই যে জাতিসংঘের মানবাধিকার কমিশন, হাই কমিশন, পুরো জাতিসংঘই আজকে প্রশ্নবিদ্ধ। সবচেয়ে বড় প্রশ্নটা উঠেছে কার থেকে? বর্তমান যে নতুন মার্কিন প্রশাসন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, সেই ডোনাল্ড ট্রাম্প প্রশাসন থেকে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন পুরো জাতিসংঘকেই প্রশ্নবিদ্ধ করেছে। পুরো জাতিসংঘই আজকে পৃথিবীব্যাপী কল্যাণের জন্য যে সংস্থাটি, যে রাষ্ট্রসংঘটি গঠিত হয়েছিল, সেই কল্যাণ সাধন করতে পারছে না বলে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মনে করছে, যার দরুন একে একে জাতিসংঘের বিভিন্ন সংস্থা থেকে নিজেদের প্রত্যাহার করছে। এই যে হু থেকে ইতিমধ্যে প্রত্যাহার করেছে, আপনারা জানেন। এই যে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন, মানবাধিকার কমিশন থেকেও মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদেরকে প্রত্যাহার করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে নেই সেখানে আপনার বুঝতে হবে যে এই যে প্রতিষ্ঠানটি, এটি কি ধরনের প্রতিষ্ঠান। তো এই হচ্ছে মানবাধিকারের ঝান্ডা ওড়া। এরা মানবাধিকার কার্যালয় করবে, করে বাংলাদেশের মানবাধিকার চরমভাবে ক্ষতিগ্রস্ত এমন উপস্থাপন করবে এবং তারই প্রেক্ষিতে, এবং এরা উপস্থাপন করে এবং উপস্থাপন করবার প্রেক্ষিতে কি হয়, জাতিসংঘের শান্তিরক্ষী মিশন সেসব দেশে কাজ করতে আসে। এই যে দেশগুলোর তালিকার কথা বললাম, এই দেশগুলোতে এদের কার্যালয় যেমন আছে, আবার জাতিসংঘের শান্তিরক্ষী মিশনও আছে। অর্থাৎ এই দেশগুলো নিজেরা নিজেদের মতো করে চলতে পারে না। আইন শৃঙ্খলা, সামাজিক অবস্থা, এরা ব্যর্থ রাষ্ট্র। অন্যের
উপরে ভর করে চলে। বাংলাদেশকেও এই মানবাধিকার হাই কমিশন সেভাবেই পৃথিবীব্যাপী উপস্থাপন করতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশ আর ওসব দেশ কিন্তু এক নয়। বাংলাদেশ একটা জায়গায় এগিয়ে যাচ্ছিল এবং বাংলাদেশ একটা বৃহৎ জনগোষ্ঠীর দেশ, 18 কোটির জনগোষ্ঠীর দেশ বাংলাদেশ। এই বাংলাদেশের এতগুলো মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলছে এই মানবাধিকার হাই কমিশন। কাজেই বাংলাদেশের মানুষকে চিনতে হবে, জানতে হবে যে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনকারী সংস্থা কোনটি। এই জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন, মানবাধিকার প্রতিষ্ঠার নামে মানবাধিকার লঙ্ঘনের একটি প্রতিষ্ঠান। মানবাধিকার লঙ্ঘনের প্রতিষ্ঠান কিভাবে, আরেকটি উদাহরণ যদি দেই তাহলে আপনারা আরও বেশি পরিষ্কার হবেন। এই যে সম্প্রতি জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন একটা ক্রিয়েটেড, সাজানো রিপোর্ট পেশ করেছে জুলাই আগস্ট সহিংসত ঘটনায়, এবং এই রিপোর্টটিও যে একটা ষড়যন্ত্রমূলক সেটি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে নানা আলামতে। এই রিপোর্টটি বাংলাদেশের একটি কুচক্রী রাজনৈতিক দল জামাত শিবিরের ক্রিয়েট করা, এটি প্রমাণিত হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিবির সভাপতি তার ফেসবুক পোস্টে কদিন আগে রীতিমতো পোস্ট দিয়ে এই কমিশনের রিপোর্ট তৈরি করবার পেছনে তার ভূমিকা ছিল, এটি পোস্ট দিয়ে তিনি গর্ব অনুভব করেছেন। আমি কদিন আগে এক ভিডিওতে সেই ফেসবুক পোস্টের স্ক্রিনশট দিয়ে ভিডিও করেছি এবং ভিডিও বক্তব্যে বলেছি। অর্থাৎ এই প্রতিষ্ঠানটি জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন একটি সাজানো কাজও যে করে, ফরমাইশি কাজও যে করে, জানি না আর্থিক লেনদেন বা বিশেষ কোনো স্বার্থে। তাছাড়া এই যে বাংলাদেশে একটি শাখা কার্যালয় করবার জন্য বর্তমান যে সরকার যারা পরিচালনা করছে তাদের আস্থায় আসবার জন্য এই রিপোর্টটি পেশ করেছে। অর্থাৎ এই সংগঠনটি একটি ব্যর্থ সংগঠন। এই জন্যই বাংলাদেশের মানুষকে বুঝতে হবে যে শুধুমাত্র জাতিসংঘ হলেই সেটা যে একদম ধোয়া তুলসী পাতা, সেটা যে পূত পবিত্র, এটি ভাববার কোনো কারণ নেই। পুরো জাতিসংঘ আজকে প্রশ্নবিদ্ধ হচ্ছে। এই বোঝবার ফলে বাংলাদেশের মানুষকে কি করতে হবে? এই যে একটা টর্নেডো চলছে, এই ঝড় চলছে, এই ঝড় নিশ্চিতভাবে খুব বেশি সময় আর চলবে না, ঝড়টা থামবে এবং বাংলাদেশে একটি ইতিবাচক নির্বাচনের পরিবেশ আসবে, নির্বাচন আসবে। সেই নির্বাচনে বাংলাদেশের মানুষকে কি করতে হবে? এইসবের বিরুদ্ধে জবাব দিতে হবে। বাংলাদেশে আভ্যন্তরীণভাবে রাজনৈতিক কুচক্রী যারা আছে তাদের বিরুদ্ধে ম্যান্ডেট দিতে হবে এবং বিদেশি শক্তির হস্তক্ষেপ মুক্ত থাকবার জন্য যাদেরকে ম্যান্ডেট দিলে বাংলাদেশের মানুষ ভালো থাকবে তাদেরকে ম্যান্ডেট দিতে হবে। কাজেই আপনারা অবশ্যই বুঝবেন এবং চিনবেন যে বাংলাদেশের দেশীয় শত্রু কারা এবং বিদেশি শত্রু কারা এবং মানবাধিকারের নামে কারা বাংলাদেশকে ধ্বংসস্তূপে পরিণত করছে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।